আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আল্লাহর অসীম রহমত এবং আপনাদের দোয়ায় ভালোই আছি। সকাল প্রতিদিনের মতোই, চা তো দেখতেই পাচ্ছেন। চা না খেলে তো আমার একদম সকালই হয় না। তো চায়ের ভিতরে আদা, এলাচি, লবঙ্গ সবই দিয়েছি, কারণ আসলে আমার এখনও শরীরটা যে ঠান্ডা লেগেছিল এখনও সেটা ভালো হয়নি। তো চিন্তা করলাম একটু আদা, একটু লং দেই, তো ফ্লেভারের জন্য একটু এলাচিও দিলাম। তো চা নিয়েছি, আর সাথে খুবই সিম্পল, কারণ খেতে চাচ্ছি না অন্য কিছু, তাই একদম না খেলেও চলে না, সেজন্য একটু ব্রেডের সাথে একটু পিনাট বাটার নিয়েছি, একটু জ্যাম নেব, বাস এইটাই খাবো। এবং আমি না, আপনার ভাইয়াকেও এটাই দেব, কারণ সেও খেতে চায় না। তো সে একবার বলল যে এখন খাবে না, সে পরে খাবে। তো পরে সে আবার মাইন্ড চেঞ্জ করে ফেললো, বললো তাকেও দিতে। তো এখন আমারটা আগে রেডি করছি, এরপরে তারটাও দিব, কারণ তার চায়ে একদম চিনি দেইনি, আমারটা একটু চিনি দিয়েছি, সে চিনি খাবে না। আর আমার টোস্ট আমি অল্প করেছি, তারটা একটু বেশি করতে হবে, কারণ সে একটু বেশি করে টোস্ট করলে খায়। তো দুজনারটাই রেডি করেছি। তারটা আমি চিনি দেইনি, জাস্ট এমনি একটু নাড়া দিয়ে দিলাম, দুধ দিয়েছি শুধু। তো খাওয়া দাওয়ার পর আমি রান্নায় চলে যাব। আসলে আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ সকালবেলা আমি একটু কথা বলতে আমার একটু কষ্ট হয়, চাটা খেলে তারপর আবার একটু ঠিক হয়। আর আমি আজ রান্না করব, একটা রান্না দেখাবো, আর আমি কিছু সবজি ফ্রোজেন করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফ্রোজেন করি। আমি অনেক কিছুই এক্সট্রা হলেই ওগুলো ফ্রোজেন করে রেখে দিই, তাহলে নষ্ট হয় না সবজিগুলো। সেই কারণে আমরা তো সবজি বাজার থেকে কিনি, এখানে তো বেশ দাম নেয়, বাংলাদেশি সবজি তো আরও বেশি দাম নেয়। অর্ডার যে কোনো জিনিসই কিনে ফেলে দেওয়া তো ঠিক না, ফ্রিজে, নর্মাল ফ্রিজে বেশি সময় রাখা যায় না। তো টিভি দেখছি, একটু নিউজ, আর চা খাচ্ছি। এই বাংলাদেশের পরিস্থিতিতে আসলে মনটা খুবই খারাপ। আপনার ভাইয়া বলতেছিল যে বাংলাদেশে 2 দিন পর পরই মানুষ মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, এই সেই, আগুন লাগে। আসলে ভালো লাগে না, দেশে যাব কি, আসলে মন এইসব ব্যাপারের জন্য মনটা সবসময় অস্থির থাকে। সেগুলো বলছিল আর চা খাচ্ছিল। লাউটা এনেছিল, তো সেদিনকে আসলে লাউটা রেখে দিয়েছিলাম, পরের দিনই লাউটা আমি করেছি, কিন্তু আমি ভিডিওটা আসলে দিতে পারিনি, সে কারণে আজ আমি দিয়ে দিয়েছি। তো লাউটা আমি কেটে নিয়েছিলাম, লাউটা কেটে তারপরে আমি কিছুটা রান্না করেছি আর কিছুটা ফ্রোজেন করেছি। তো ওই রান্নাটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে লাউটা ফ্রোজেন করেছি আর কিভাবে কেটে রান্না করেছি। লাউ চিংড়ি রান্না জানে না এমন মানুষ আসলে নেই, বাংলাদেশের প্রতিটি ঘরেই লাউ চিংড়িটা করা হয় এবং সবাই এই রান্নাটা জানে। তারপরেও আমি যেহেতু করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি, এমন কিছুই না, তারপর একটু শেয়ার করলাম। সবাই একই পদ্ধতিতেই লাউ চিংড়িটা করে, কারণ এই পদ্ধতি আমি দেখে আসছি সবার ঘরে ঘরে। তো আমার পেঁয়াজটা আসলে একটু বেশি হয়েছিল, কারণ আমি চুলাটায় দিয়ে ওইদিকে পানির কাছে গিয়েছিলাম তখন। তো যাই হোক, অসুবিধা নেই, তাতে কোনো। হলুদ দিয়েছি আর তেমন কিচ্ছু দেয়নি, পানি আর লবণ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর রসুন বাটা দিয়েছি, আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো লাউতে কিন্তু খুবই কম মশলা দিতে হয়। পানি তরকারিতে মশলার পরিমাণ খুবই কম থাকবে। আমার আম্মা, আমার শাশুড়ি সবাই সবসময় বলতো পানি তরকারিতে মশলা বেশি দিবা না, তো ওই থেকে ওভাবেই করে আসছি। আর লাউ চিংড়িতে গুঁড়া মরিচের দরকার হয় না, কাঁচামরিচ দিতে হয়, আর চিংড়ি মাছ দিতে হয় আপনার ইচ্ছা মতো। আমার বাসায় চিংড়ি মাছটা একটু কম ইউজ করা হয়, কারণ আমার বাসায় আমি ছাড়া কেউই চিংড়ি মাছ আসলে খায় না, সেই জন্য। আপনাদের ভাইয়া খুবই কম খায়, না দিলে বেশি খুশি হয়, দিলে খায়, এই আর কি।
তো অল্প করে চিংড়ি মাছ, অনেক বড় বড় ছিল চিংড়িগুলো, সেজন্য আমি টুকরা টুকরা করে কেটে দিয়েছি, কারণ লাউ চিংড়িতে ছোট চিংড়ি দিলে বেশি ভালো লাগে। এখন পানি দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়া দিয়েছি, আর রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। মোটামুটি পানিও বের হয়েছিল ভেতর থেকে। আরও লাউটা একদম কচি ছিল এবং দেশি লাউ, এটা দেশ থেকে আনা হয়েছিল, আমি আনিনি, মানে বাজারে দেশি লাউ এসেছিল, সেখান থেকেই আনা হয়েছে লাউটা। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর লাউয়ে ধনিয়া পাতাটা দিলে বেশি ভালো লাগে খেতে, আমার কাছে খুবই ভালো লাগে ধনিয়া পাতাটা লাউয়ের ভিতরে দিলে। একটু নাড়াচাড়া দিয়ে জাস্ট 1 মিনিটের মতো ঢেকে রেখে দেব, তারপর চুলাটা বন্ধ করে দেব। লাউ একটু ঝোলঝোল রাখলেই মজা লাগে, মাখা মাখা লাউটা ভালো লাগে না খেতে, তাই একটু ঝোলঝোলই রাখবো। আর লাউ তরকারি আমার খুবই পছন্দ, আমি আপনার ভাইয়া খুবই লাইক করি, বাচ্চারাও লাইক করে, যদিও মেজো ছেলে খাবে না, কারণ চিংড়ি মাছ দেওয়া হয়েছে, চিংড়ি মাছ খেলে তার গলা টলা ফুলে যায়, আর লাউ চিংড়ি ছাড়া রান্না করলে ভালো লাগে না। আমাদের বাসায় আসলে মোটামুটি সবারই ঠান্ডা লেগেছে। তো আমি এখানে করলা কাটছি, আমার অনেক ঠান্ডা লেগেছে। করলার বিচিগুলো ফেলে দিচ্ছি, কারণ বিচিগুলো অনেক হার্ড হয়েছে। 2 দিন ফ্রিজে করলাটা ছিল, কাটিনি, এখন আমি কেটে নিচ্ছি, আর এটাকে আমি ফ্রিজ করব। তো ফ্রিজ করলে হয় কি সুবিধা আছে, যেমন আপনার যেদিনকে রান্না করবেন সেদিন আপনার তেমন কোনো কাজ করা লাগবে না, জাস্ট নামিয়ে একটু সময় রেখে দিবেন, তারপর এটাকে জাস্ট চুলার উপরে যেভাবে আমরা ধুয়ে সবজি দেই ওভাবে দিলেই হয়। আর এটা অনেক দিন রাখা যায়, আমি তো 6 মাস 7 মাসও রাখতে পারি, কিন্তু আমি রাখি না, আমি খেয়ে ফেলি, কারণ ফ্রিজ খালি করতে হয়, ফ্রিজে এত বেশি জিনিস দেখলে অনেক সময় বিরক্ত লাগে। আর এখানে এই যে ব্রোকলি আপনারা দেখেছিলেন, বড় একটা ব্রোকলি নিয়ে এসেছিল, তো আমি কিছু ইউজ করেছি আর কিছু রেখেছিলাম, সেটাকে এখন বয়েল করে নিচ্ছি। তো পানিটা আগে পুরা ফুটে উঠেছে যখন, তখন আমি এটা দিয়ে দিয়েছি, তো দেওয়ার একটু পরেই বলক চলে এসেছে। এখন জাস্ট আমি 20-30 সেকেন্ড রেখে এটাকে নামিয়ে ফেলবো। এটা কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু টেস্ট লাগবে না। আর আমি ঠান্ডা পানি রেখে দিয়েছি ফ্রিজের, ঠান্ডা পানির ভিতরে এটা দিয়ে দেব, ঝাঁঝরায় ঢেলে তারপরে আমি ঠান্ডা পানির ভিতরে দিয়ে দেব, নয়তো কালার নষ্ট হয়ে যাবে, সেই জন্য। এটা আপনি এভাবে করে রেখে চাইনিজ ভেজিটেবলে খেতে পারবেন, অন্য যে কোনো কিছুতে। তো এই দেখুন আমি এই যে, আর এইটা কি জানেন, এই যে পাশে বড় বড় লম্বা লম্বা ডাঁট, এটা হচ্ছে ফুলকপির যে ডাঁটটা ছিল সেই ডাঁটটা। তো ওটা আমি পরে দেখাচ্ছি, আগে আমি লাউগুলো, কিছু লাউ আমার এক্সট্রা ছিল, তো আমি চিন্তা করলাম ফ্রিজে এভাবে রেখে দেই, যেদিন মন চাবে সেদিন আমি খেয়ে ফেলবো, নয়তো লাউ কিন্তু শক্ত হয়ে যায়, বুড়া হয়ে যায় নর্মালে রাখলে। তো লাউটা আমার হয়েছে, পাশে সরিয়ে নিচ্ছি। এখন আমি জিপলক আর একটা বের করে ব্রোকলির ডাঁট, এটা আমি বয়েল করেছি 3 মিনিট ফুটন্ত পানিতে দিয়ে, এটা সবাই ফেলে দেয়, আমি ফেলিনি, এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো, আলু আর চিংড়ি মাছ দিয়ে আপনাদের দেখাবো, একদম যেভাবে ডাঁটা শাকের যে ডাঁটাটা করি ঠিক ওইভাবেই। আর এটা অনেক মিষ্টি ছিল ডাঁটাটা, সেজন্য আমি ফেলিনি, আমি আরও একদিন খেয়েছিলাম, ওদিন অনেক মজা লেগেছিল। তো সাধারণত এটা কেউ খায় না, কিন্তু আমি খাবো এবং দেখাবো আপনাদের আমি কিভাবে এটা রান্না করি একদিন। আর এখন যেটা করব সেটা করলাটাও কাঁচা, আমি দেখেছেন কিভাবে কেটেছি, তারপর ভালোভাবে ওয়াশ করে এখন আমি জিপলকে ভরে এটাও রেখে দেবো, আর পানিটা ভালোভাবে ঝেড়ে নিয়েছি, এভাবে রেখে দেবো। এটা আপনার যতদিন মন চায় রাখতে পারবেন, এবং যেভাবে করলা ভাজি করেন ঠিক সেমভাবেই আপনি ভাজি করবেন, এটা আর ধুতে হবে না বা কিচ্ছু না, শুধু রান্নার 1 ঘন্টা আগে নামিয়ে রাখলেই চলবে, আর এটার কালারটাও নষ্ট হবে না। এই যে আমি 2টা ভাগে রাখবো এই কারণে, কারণ আমার 1 কেজি করলা, সেজন্য আধা কেজি করে রেখে দেব, যেদিন মন চাইবে খাবো তবে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব, আমি দেখাবো, এবং কালারও নষ্ট হয় না, এবং এটা রান্না করলে বেশি মজা হয় নর্মাল যেটা করি তার থেকে। তো এটাও হয়ে গেল আমার। তো আমি 2টাই মাত্র সিদ্ধ করেছি, ব্রোকলির ডাঁট আর ব্রোকলিটা, এছাড়া বাকি 2টা কিন্তু আমি সিদ্ধ করিনি। তো সিদ্ধ ছাড়াও বহু খাবার ডিপ ফ্রিজে রাখা যায়, ডিপ করতে পারবেন, পরে আমি নেক্সট আর একটা ভিডিওতে আমি দেখাবো যে সিদ্ধ ছাড়া কি কি ফ্রোজেন করা যায়। তো এই যে দেখুন আমি ফ্রুটস একদিন দেখাবো আপনাদের কি কি ফ্রুটস রাখা যায় ডিপ ফ্রিজে। তো যাই হোক, এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার, মানে করা শুধু রেডিমেড, আমি রান্না করলেই চলবে। এই যে সেদিন আমি রসুন কিনে নিয়ে এসেছিলাম 1 প্যাকেট, বেশি ছিল না,
তো আর কয়েকটা বাকি ছিল, বাসায় বেশ কয়েকটা ছিল, ওগুলোই রান্না টান্না করেছি, এখন বেশ কয়েকটা আছে। তো আমার আসলে রসুন পেস্ট শেষ হয়েছে, এই 2 দিন আমি একটু একটু পেস্ট করে করে ইউজ করেছি। তো এখন আমি কিভাবে রসুন পেস্ট করি দেখুন। আমি একটা হ্যান্ড নিয়েছি, যেটা দিয়ে আমি থেতলে নেই, সেই জিনিসটা দিয়ে জাস্ট একটু টাকিয়ে নিচ্ছি। এভাবে অল্প আস্তে আস্তে করে টাকাতে হবে, জোরে টাকানো যাবে না, তাহলে রসুনগুলো ফেটে টুকরো মানে ভেঙে যাবে, ম্যাশ হয়ে যাবে। তো এই যে দেখুন অলরেডি আমার একদম ছেড়েছে। এখন আমি এগুলো একটা বাটিতে তুলে নেব আস্তে আস্তে করে। খুবই ইজি, আপনার রসুন ছিলাটা যে কত ইজি, আপনি এভাবে করে বেশি ইজি করতে পারবেন। বাটার ভিতরে অনেকে ঢুকিয়ে টাকিয়ে নেয়, কিন্তু আসলে ওটা অনেক ইজি না, ওটা অনেক কষ্ট। মনে হয় যেন ওইটা আসলে ইজি, কিন্তু এইটা ইজি। আপনারা এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন যারা জানেন না। একটু পাটা যে বাটি, সেটার যে ইয়াটা থাকে হ্যান্ডেল, পুতা বলে, ওটা দিয়েও আপনারা এভাবে থেতলে নিতে পারেন। হালকা করে, খুব হালকা বাড়ি দিতে হবে, অথবা পলিথিনের ভিতরে ভরে জোরে জোরে টাক দিতে পারেন ফ্লোরে, তাহলেও আপনার সুন্দর হয়ে যাবে। এরপর আপনি যেভাবে যা করতে চান সেভাবে করে নিতে পারেন। অনেকে আস্তে আস্তেই ডিপ ফ্রিজে রেখে দেয়, সেটাও করা যায়, সেটাও খারাপ হয় না, কিন্তু আমি ম্যাশ করে রাখবো আর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। কারণ অল্প রসুনের পরিমাণ, 1 সপ্তাহ পর্যন্ত রসুন নর্মাল ফ্রিজে ভালো থাকে, সেই জন্য আমি নর্মাল ফ্রিজে রাখবো। তবে কিছু কিছু পদ্ধতি আছে, ওগুলো অবলম্বন করলে 1.5-2 সপ্তাহ রসুন ভালো থাকবে ফ্রিজে, আপনার নর্মাল ফ্রিজে। সেটা কিভাবে দেখাচ্ছি। রসুন নিয়েছি, এখন এই যে দেখুন তেল দিয়ে দিলাম, বেশ অনেকখানি তেল দিয়েছি। আর এখন দেব লবণ, লবণের পরিমাণটাও একটু বেশি দেব। এখন আমি এটাকে ব্লেন্ড করব। আর দেখুন এই পদ্ধতিতে যদি আপনি রাখেন 1.5 থেকে 2 সপ্তাহ আপনি রসুন নর্মাল ফ্রিজ থেকেই বের করে খেতে পারবেন। তো এখন আমি ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে তুলে ধরলাম ক্যামেরাতে। দেখুন আমি কোনো পানি ইউজ করিনি, আপনারাও পানি ইউজ করবেন না। পানি ইউজ করলে কিন্তু বেশি টাইম রাখা যায় না, রসুন নষ্ট হয়ে যায়। সেই জন্য পানি ইউজ না করে তেল আর লবণ দিয়ে যদি এভাবে করে নেন, তাহলে আপনার 2 সপ্তাহ ভালো থাকবে এবং কালারও নষ্ট হবে না। এখন এই যে দেখুন আমি যেই জারটা আমি রসুন রাখি সেটার ভিতরে রেখে দিচ্ছি। এরকম 2টা জার, একটায় রাখি রসুন, একটায় রাখি আদা। আর যখন অল্প পরিমাণ থাকে তখন 2টা একসাথে ম্যাশ করেও একটা জারের ভিতরে রেখে দিই। যেমন আগে এটা করতাম না, আমি যখন ব্লগিং করতাম না তখন আমি রোজেরটা রোজই করতাম। এখন আমি ব্লগিং করি তাই টাইম পাই না, এভাবেই করে নেই। এটা হচ্ছে গতকাল সন্ধ্যায়। Hi everybody, I made a sandwich while my mom was sleeping. I made this sandwich myself. Pray for me, I can make anything myself. This sandwich is very delicious. Goodbye. আমার ছেলে Hello everybody. সে একা একা ভিডিও করেছে, আর এক ছেলে ধরেছে ক্যামেরা। আমি ঘুমেছিলাম। পরে আমাকে দিয়েছে, বলে যে আমি ভিডিও করেছি, এটা দিয়ে দিও। তাই আমি দিয়ে দিচ্ছি, আপনাদের একটু দেখবেন, আমার ছেলের জন্য দোয়াও করবেন। একা একা সে বহুত কাজ করতে পারে, ছোট ছেলেটা। তা আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মা আসসালামা। Let me just take one of it. Let's move on.